ঘড়ির কাঁটা বেলা 11টার ঘর ছুঁই ছুঁই। শীতের তেজহীন সূর্যটা কুয়াশার চাদর ভেদ করে সবেমাত্র আলো ছড়াচ্ছে। সাদা টি শার্টের উপর থাকা চেইন খোলা কালো ডেনিম জ্যাকেটটা এক হাতে সরিয়ে গায়ে পারফিউম পুশ করে দিব্য। অতঃপর সাদা কেডস জোড়া পায়ে গলিয়ে উবু হয়ে ফিতা বাঁধতে থাকে। এমন সময় হঠাৎ উচ্চস্বরে চেঁচামেচির শব্দ ভেসে আসলো, যেখানে তামান্নার গলার স্বর স্পষ্ট শোনা যাচ্ছে। টেবিলের উপর থেকে বাইকের চাবিটা হাতে নিয়ে রুম থেকে বেরোয় দিব্য। লিভিং রুমে মাথা নুইয়ে দাঁড়িয়ে নীতি। দু চোখ বেয়ে ঝরঝরিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মেয়েটার। তামান্না মেয়েকে শাসিয়ে যাচ্ছেন। খানিকক্ষণ আগেই নেওয়াজ সাহেব বেরিয়েছেন, সরাসরি সামনাসামনি মাফ চেয়ে তাদেরকে আর আগাতে বারণ করতে। তারপর থেকেই তামান্না যেন খেপেছে, সমস্ত রাগ মেয়ের উপর ঝাড়ছে। পারছে না তো মেয়েকে শুলে চড়াতে, এমন অ্যাটিটিউড শো করছে। নূরজাহান বেগম এসে মেয়ের দিকে অসন্তোষ বদনে চেয়ে বললেন, এসব কি হচ্ছে বাড়িতে? এটা বাড়ি নাকি বস্তি? সকাল সকাল গলা ফাটিয়ে চিৎকার করছিস, বলতো আমায়, তোর সমস্যা কোথায় শুনি? শিরিন একবার তামান্নার দিকে তো আবার নীতির দিকে চাইলেন। পরপর নীতির কাছে দাঁড়িয়ে মেয়েটাকে আগলে নেন। তামান্নার দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তামান্না, তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? বাড়ির সকলে যখন দ্বিমত করছে না, তখন তোমার এত সমস্যা কিসের? স্বয়ং নেওয়াজ ভাই যেখানে রাজি, এরপরেও তুমি এরকম বিহেভিয়ার কেন করছো? ওদিকে সিঁড়িতে দাঁড়িয়ে সবটা দেখছে আর শুনছে দিব্য। তামান্না রাগে গোজগোজ করতে করতে এগিয়ে আসলেন। আচমকা নীতির একটা হাত ধরে টান দিয়ে শিরিনের থেকে এক ঝটকায় ছাড়িয়ে নিলেন। তিরিক্ষি গলায় বললেন, আমার মেয়ের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চয় আমার আছে। আমি মা, আমার মেয়ের কিসে ভালো হবে সেটা আমার থেকে বেশি কেউ বুঝবে না। মায়ের থেকে মাসির দরদ নিশ্চয় বেশি হয় না। সবার তো উপরে উপরে আলগা দরদ উথলে পড়বে। বকলে, মারলে, কাটলেও আমার থেকে বেশি কেউ মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত উদ্বিগ্ন হবে না। দিব্যর কপালের শিরা উপশিরা ফুলে উঠল। ফুপির আচরণ, প্রত্যেকটা কথাবার্তা রং মনে হল। তারপর অতিমাত্রায় মেজাজ খারাপ করে দেয় মায়ের থেকে এভাবে নীতিকে টান দিয়ে সরিয়ে নিয়ে উঁচু স্বরে কথা বলায়। দিব্যর মেজাজ এতটাই চলল, সামনে যা আছে তাই ভেঙে চুরমার করতে ইচ্ছে করছে। ফুপির আচরণের তীব্র প্রতিবাদ স্বরূপ মনেমনে ছককষে নেয় দিব্য। গটগট পা ফেলে এগোয়, পরপর নীতির হাত ধরে। আচমকা দিব্যর এভাবে হাত ধরায় নীতি ভড়কায়, থমকায়। উপস্থিত বাকিরাও অবাক হয়ে যায়। দিব্য রাগটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে কোন রকমে বলল, নীতি চল আমার সাথে। নীতি আরেক দফা থমকায়, হতভম্ব হয়ে তাজ্জব বনে বলল, চল মানে? কোথায় যাব? দিব্য প্রলম্বিত শ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলল, যা বলছি তাই কর, গেলেই দেখতে পাবি। শিরিন ধমকের সুরে বললেন। দিব্য, হচ্ছেটা কি? দিব্য জবাব দেয় না, নীতিকে ধমক দিয়ে উঁচু স্বরে বলল, ন্যাকা কান্না থামা, যা বলছি তাই কর, ফাস্ট চল। কথাটা শেষ করেই নীতির হাত ধরে এক প্রকার জোর করে নিয়ে বেরিয়ে যেতে থাকে দিব্য। দিব্যর রাগী অগ্নিমূর্তি রূপ দেখে তামান্না ভড়কায়। দিব্যর সামনে কিছু বলতে গলা কাপল, সাহসে কুলায় না। তবে এভাবে নীতিকে নিয়ে বেরিয়ে যাওয়া দেখে ভাবির উপর সমস্ত রাগ ক্ষোভ গিয়ে থামল। নূরজাহান প্রলাপ শুরু করেছেন, বাড়িতে কি হচ্ছে কিছুই ঠাহর করতে পারছি না। একের পর এক অশান্তি লেগেই রয়েছে। তামান্না শিরিনকে দোষারোপ করে বলতে থাকল, ভাবি, তোমার সামনে তোমার ছেলে বেয়াদবি আচরণ করল, তুমি কিছুই বললে না। আবার মেয়েটাকে এভাবে কোথায় নিয়ে গেল? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বিকার দেখলে, টু শব্দটি অবধি করলে না। এখন আমার মেয়ের ভালো মন্দ কিছু হয়ে গেলে এর দায়ভার তোমাদের নিতে হবে। এই বলে ধপ করে সোফায় বসে পড়লেন। শাড়ির আঁচল মুখে টেনে বিলাপ করে কান্না শুরু করলেন। নৃত্যকে ডেকে বলল, নৃত্য, তোর পাপাকে কল কর, সবটা বল, আজকেই এই বাড়ি থেকে চলে যাব। শিরিনের প্রচণ্ড রাগ হল। রাগ ক্ষোভ নিয়েই বললেন, তোমার মেয়ে ছোট নয়। মেয়ে যখন একজনকে পছন্দ করে বসে আছে, সেখানে আরেক জায়গায় বিয়ের কথা ভাবো কি করে তুমি? আর আমার জানামতে আমার ছেলে নয়, তোমার মেয়েই। কিছু ভেবে অসম্পূর্ণ বাক্যকে দাড়ি টানে শিরিন। কথাটা শেষ করে না। ওদিকে বাইকের সামনে দাঁড়িয়ে নীতি হাতজোড় করে রিকোয়েস্ট করে যাচ্ছে, প্লিজ, দোহাই আল্লাহর, মাথা ঠান্ডা করো। তুমি এভাবে আমাকে নিয়ে এলে মাম্মা সারা বাড়ি মাথায় করবে, আরো বেশি ক্ষুব্ধ হবে। তাই বলছি। দিব্য আকাশ বাতাস কাঁপিয়ে ধমক দিয়ে বাইকে চড়তে বলে। নীতি ভয়ে ঢোক গিলে নেয়। দিব্যর চড়া মেজাজ দেখে সাহস হয় না।
ভয়ে জর্জর হয়ে বাইকে বসে দিব্য ফোন বের করে কল দেয়। রিসিভ করতেই গমগমে স্বরে আদেশ স্বরূপ বলল, প্লাজা সংলগ্ন কাজী অফিসে জলদি আয়। ওপাশ থেকে অবাক হয়ে প্রশ্ন আসলো, কাজী অফিস আসব, কিন্তু কেন? কাজী অফিসে মানুষ কি জন্য যায়? ওপাশ থেকে সরল উত্তর আসে, বিয়ে করার জন্য। কিন্তু বিয়েটা কার? দিব্য স্পষ্ট জবাব দেয় না, তারা দিয়ে বলল, শোন তুই জলদি আসো, সাথে আরো 2-3 জনকে জোগাড় করে আনো সাক্ষীর জন্য। আমি রাখছি। কল কাটতে গিয়ে কিছু ভেবে দিব্য তড়িঘড়ি করে বলে উঠল, এই শোন আমি 2টা নম্বর মেসেজ করে পাঠাচ্ছি, এক্ষুনি কল দিয়ে কাজী অফিসের অ্যাড্রেস দিয়ে বলবি দিব্য যেতে বলেছে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আমি কাকে ফোন করে বলবো? আর আমি কেন? তুই বল। মাথায় হেলমেট পরতে পরতে বলল। মেজাজ খারাপ আছে, ওপাশ থেকে নেগেটিভ কিছু শুনলে না জানি কি বলে ফেলব। তাই তোকে বলছি, এত কথা বাদ দে, আর যা বলছি তাই কর, কুইক। দিব্য রেহেনো ফোনালাপ শুনে নীতির মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়ল। নীতির বুকটা আচমকা ধরফরিয়ে উঠল। হুট করে এভাবে বিয়ে হলে বাড়ির সবাই অসন্তুষ্ট হবে, ঝামেলা বাড়বে, বই কমবে না। দিব্য বাইক স্টার্ট দিয়ে দিয়েছে অলরেডি। নীতি কাকুতি মিনতি করে দিব্যকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মনে হয় না দিব্যর কানে অনুরোধ ঢুকছে। 5তলা বিল্ডিংয়ের নিচের তলায় কাজী অফিস লিখে বর্ষর করে সাইনবোর্ড ঝুলিয়ে রাখা কক্ষের দরজা শব্দ করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দিব্য। কাঠের চেয়ারের হেডে একটা রঙিন তোয়ালে দিয়ে রাখা। বয়স্ক কাজী সাহেব চেয়ারের হাতলে হাত দুটো রেখে আয়েশ করে চেয়ারে গাইলিয়ে পান চিবুচ্ছিলেন। হঠাৎ দরজার শব্দে দৃষ্টি সজাগ করে চাইলেন। পরপর একটা ছেলে আর পিছনে আরেকটা মেয়েকে দেখতে পেয়ে নড়েচড়ে বসলেন। নক না করে এভাবে ঢোকায় কাজী সাহেবের বদনখানি বিরক্তিতে ছেয়ে যায়। এর মধ্যে নীতি কান্না ভেজা গলায় দিব্যকে উদ্দেশ্য করে অনুরোধ স্বরূপ বলল, প্লিজ, রাগটা কমাও, ঠান্ডা মাথায় একটু ভাবো, এভাবে হলে বিষয়টা খুব বিশ্রী হবে। বিয়ে সব মেয়ের জীবনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে সবাই চায় তার পরিবার তার পাশে থাকুক, সবার সম্মতিতে, সবার দোয়া নিয়ে নতুন জীবনে পদার্পণ করতে। আমিও এর ব্যতিক্রম নই। জীবনের বিয়ে নামক গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আমার পাপাকে ছাড়া, পাপার দোয়া ছাড়া কিচ্ছুতেই এগোতে পারবো না। এভাবে বিয়ে করলে আমার পাপাকে হার্ট করা হবে। আমার পাপা ভীষণ কোমল হৃদয় সম্পন্ন। আমি জানি পাপা ঠিক রাজি হবে, আর মাম্মাকে বাড়ির সকলে বোঝালে সেও বুঝবে। তাই এভাবে বিয়ে না করে সবার সম্মতিক্রমে হোক, আমি সেটাই চাই। দিব্য 2 হাত জিন্সের পকেটে গলিয়ে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব আপনাকে এখন একটা বিয়ে পড়াতে হবে, জলদি ফটাফট সব ঠিক করে নিন, হাতে সময় কম। কাজী নীতির দিকে একবার তো দিব্যর দিকে একবার তাকালেন, চোখ দুটো ডলে নিয়ে ভালো করে পরখ করলেন। নীতিকে ইশারায় দেখিয়ে প্রশ্ন করে উঠলেন, মেয়েটা কান্না করছে তো? কান্না করে কেন? বিয়েতে নিশ্চয় রাজি না, জোর করে তুলে আনছ কি? কাজীর একাধিক প্রশ্নে দিব্যর রাগের পারদ উঁচুতে ওঠে। স্পষ্ট রাগী দৃষ্টিতে তাকালো, কণ্ঠস্বর চড়িয়ে বলল, আপনার যেটা কাজ সেটাই করুন, এত জেরা করতে হবে না। প্রশ্ন বাদ দিন, যা বললাম তাই করুন। দিব্যর রাগী চোখ দুটো তারপর বজ্রকণ্ঠ শুনে কাজী সাহেবের অন্তরাত্মা ভয় কেঁপে উঠল। কাজী সাহেব ভীতু সন্ত্রস্ত মুখবায়ব করলেন, নিম্নস্বরে বললেন, বিয়ে পড়াবো তা সাক্ষী কই? সাক্ষী লাগবো না, আপনি কাগজপত্র সব ঠিকঠাক করতে থাকেন, সাক্ষী 5 মিনিটের মধ্যে চলে আসবে। কাজী সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। সম্মানীয় একটা পেশায় থেকেও এমন নজির আছে, গলায় ছুরি ধরে জোর করে বিয়ের কার্যক্রম করতে হয়েছে। মাঝে মধ্যে মাস্তান গোছের চ্যাংড়া পোলাপাই নিশে হুমকি ধামকি দেয়। জীবন বাঁচানোর জন্য অনিচ্ছা সত্ত্বেও বিয়ে পড়াতে হয়। এই পাশে দাঁড়ানো মেয়েটির চোখের পানি দেখে বয়স্ক কাজীর মনটা কিচ্ছুতেই সায় দিচ্ছে না। ছেলেটি নির্ঘাত মেয়েটিকে জোর করে তুলে এনেছে। মেয়েটিকে দেখে কাজীর বড্ড মায়া হলো। ফাঁকা একটা ঢোক গিলে এক বুক সাহস সঞ্চয় করে নিলেন। সামনে থাকা বেপরোয়া রাগী ছেলেটির পানে চাইলেন। আমতা আমতা করে কম্পিত গলায় বললেন, বাবা, বাচ্চা মেয়েটা কান্না করছে তো, এটা কি ঠিক হচ্ছে? নীতিকে নিয়ে কাজীর এত আদিক্ষেতা দেখে দিব্যর রাগ হচ্ছে। দিব্য দাঁতে দাঁত চেপে বলল, একে দেখে কোন এঙ্গেলে আপনার বাচ্চা মেয়ে মনে হচ্ছে? এর বয়সী অধিকাংশ মেয়ে বিয়ে থা করে ঘর সংসার করছে। ইভেনের ফ্রেন্ড সার্কেলের কেউ কেউ তো বিয়ে করে বছরে বছরে বাচ্চা জন্ম দিয়ে হেট্রিক করে ফেলেছে।
থেমে ভ্রু বাঁকিয়ে নীতিকে ইশারা করে বলল, এটা আমার কথা নয়, একেই জিজ্ঞেস করে দেখুন। হঠাৎ নীতির কান্না থেমে যায়। কিছুদিন আগের কথা মনে উঠল। সেদিনের বলা কথা আজ এভাবে রিটার্ন পেতে হবে তা কশ্চিনকালেও ভাবেনি নীতি। এর মধ্যে কয়েক জোড়া জুতোর কোচমচ শব্দ আসল। পরপর ইয়াং 4-5টা ছেলে কক্ষের ভেতর হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। দিব্যর সাথে একটা মেয়েকে দেখে ছেলেগুলো দিনদুপুরে ভূত দেখার মতো চমকায়। একটা ছেলে যাকে ফোন করে আসতে বলেছিল দিব্যর ফ্রেন্ড রিফাত পরপর নীতি আর দিব্যর দিকে অবিশ্বাস্য চোখে তাকায়। তারপর দিব্যকে উদ্দেশ্য করে গমগমে স্বরে বলল, আরে শালা সত্যি বিয়ে করতে এসেছিস? আমি তো ভেবেছিলাম ধপ মারছিস। তা দোস্ত হঠাৎ এভাবে? দিব্য প্রত্যুত্তর না দিয়ে প্রশ্ন ছুড়ল, তোকে যা বলেছি তা করেছিস তো? ফোন দিয়ে বলেছিস? রিফাত মুখটা কাচুমাচু করল, ফিসফিসিয়ে বলল, 2টা নম্বর দিয়েছিলি। একজন ভদ্রলোক ভালোভাবেই অমায়িক কথা বলল, চলে আসবে এক্ষুনি হয়তো। আর তোর বাবা তো ধপ বলের মতো একের পর এক প্রশ্ন ছুড়ল। সাথে ফোনের ওপার থেকেই রামধমক দিয়েছে, সামনে পেলে নির্ঘাত শুট করে বসবে। কাজী সাহেব কাপা কাপা হাতে কাগজপত্র রেডি করতে থাকেন। এর মধ্যে একসাথে শাহরিয়ার মির্জা আর নেওয়াজ সাহেব ঢুকলেন। নেওয়াজ সাহেব ফোনে মির্জা সাহেবের সাথে কথা বলে একসাথে আসেন। শাহরিয়ার মির্জা পা ফেলেই উঁচু স্বরে বললেন, দিব্য এসব কি শুরু করেছ তুমি? নীতি ঘাড় ঘুরিয়ে বাবা আর মামাকে দেখতে পায়। দৌড়ে বাবার কাছে যায়, আচমকা বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। নেওয়াজ সাহেব মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন, ভরসার বাণী আওড়ালেন, নীতি মা আমার কান্না করে না, এই তো পাপা চলে আসছে, মন খারাপ করে না সোনা মা। মৃত্যু ফোনে সবটা বলেছে আমায়, আমি সব শুনেছি। পাপা তোমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে, ভয় পেও না। শাহরিয়ার মির্জা ছেলের সামনে দাঁড়িয়ে শাসিয়ে বলতে শুরু করলেন, দিব্য আমাকে রাগিয়ে দিও না, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়ি চলো, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে। তোমার ফুপিকে বুঝিয়ে সুঝিয়ে মিটমাট করা যাবে। নেওয়াজ সাহেব এগিয়ে আসলেন, নম্র স্বরে বললেন, ভাইজান আমি রাতেই বলেছি আমার দ্বিমত নেই। দিব্য যা করছে আমার তাতে সম্পূর্ণ মতো আছে। আপনি রাজি থাকলে আমরা কাজটা সহিসালামতে সম্পন্ন করতে পারি। শাহরিয়ার মির্জার মেজাজ কিছুটা মিয়ে আসলো। কিছু ভেবে খানিকক্ষণ দম ধরে থাকলেন, দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বললেন, তামান্না যেহেতু চা। কথার মাঝেই পুরো কথা পড়ে নেন নেওয়াজ সাহেব। থামিয়ে দিয়ে বললেন, তামান্না বেশি বাড়াবাড়ি করছে, ও আজীবনই একরোখা। যাগ্গে ওকে আমি বুঝিয়ে বলবো। আর আমার মনে হয় একবার বিয়ে হয়ে গেলে ও মেনে নিবে। শাহরিয়ার মির্জা আর দ্বিমত করলেন না। ভাবলেন ছেলে মেয়ে যেহেতু পছন্দ করে তাই বিয়ে দিয়ে দেওয়াটাই বেটার। হারাম রিলেশনে থাকার চেয়ে হালাল পবিত্র বন্ধনে বেঁধে দেওয়া গার্ডিয়ানের বড় দায়িত্ব। ছেলে মেয়ের বিয়ের উপযুক্ত বয়স হলে বিয়ে দেওয়া গার্ডিয়ানের সবচেয়ে বড় কাজ। প্রথমে দিব্য সাইন করে। কলমটা হাতে নিয়ে সাইন করতে নীতির হাতটা কাঁপছিল। কাপা কাপা হাতে নামটা লিখে নীতি। তারপর ধর্মীয়ভাবে দেনমোহর ধার্য করে বিবাহ সম্পাদন করা হয়। দিব্যর এক ফ্রেন্ড ফাজলামি করে বলে মোহরানা নগদ লিখতে হবে। দিব্যর কাছে যা আছে তাই দিয়ে দিব্য ভ্যাবাচ্যাকা খায়। জ্যাকেটের পকেট, জিন্সের পকেট হাতড়িয়ে 3210 টাকা পায়। বন্ধুরা বলল, তাহলে দিব্য এটাই হোক তোর মোহরানা। শাহরিয়ার মির্জা চোখ গরম করে তাকিয়ে বললেন, এই না না, আমার ছেলের মোহরানা মাত্র। কাজী সাহেব আপনি 10 লক্ষ লিখুন, নগদ লিখুন। আমার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমার ছেলে। আমার সবকিছু তো ওরই। নেওয়াজ সাহেব মৃদু হাসলেন, বললেন, ভাইজান বাচ্চারা যেহেতু বলছে এটাই লিখতে দিন। আর মোহরানা কম বেশি এটা কোনো ফ্যাক্টর নয়। সংসার জীবনে সুখী হতে দুজনের প্রতি অগাধ শ্রদ্ধা সম্মান ভালোবাসা প্রয়োজন। টাকা পয়সা নয়। অর্থ কখনো মানসিক শান্তি দেয় না। নীতির মাথায় বড় করে ওড়না টেনে দেওয়া, লজ্জায় দৃষ্টি নত করে আছে। সাথে অজান্তেই কেমন নার্ভাস লাগছে, গলাটা শুকিয়ে আসছে। বিয়ে সম্পন্ন করে উপস্থিত সবাই নতুন দম্পতির জন্য দোয়া করে। দেব বাইক চালাচ্ছে, নীতি জর্শর হয়ে দৃষ্টি নুয়ে বসে। এই মানুষটি আজ থেকে ওর বর। ভাবতেই সমস্ত শরীর শিরশির করে উঠল। কেমন লজ্জা লজ্জা লাগছে। দিব্য হঠাৎ বলল, এই প্রথম তোর বাপ একটা ভালো কাজ করল। নীতি অবাক হয়ে শুধালো, মানে বুঝলাম না। এই ফুপির বিরুদ্ধে গিয়ে কথা বলল, সাহস করে কাজটা করল।
আজকে প্রথম তোর বাপকে আমার পুরুষ মানুষ মনে হচ্ছে। নিজের ফুপি বলে যে তাকে সাপোর্ট করব এমন নয়। ফুপির রং কথাবার্তা আর আচরণেও তোর বাপ টু শব্দ করে না। এমন মিউ মিউ করা বিড়াল মার্কা লোক আমার মোটেই পছন্দ নয়। আজ আমার দৌলতে হলেও বিড়াল থেকে একটু উপরের ধাপে উঠল। নীতির রাগ হল। দিব্যর পিঠে চিমটি কাটল। দিব্য আউচ শব্দ উচ্চারণ করে ঘাড় ঘুরিয়ে চোখ গরম করে তাকায়। নীতি তোয়াক্কা করল না, মুখ বাঁকিয়ে বলল, আমার পাপা মিউমিউ বিড়াল নয়। আমার পাপা অতি ভদ্র। আর এই অতি নম্র ভদ্রতার জন্য সহজেই কঠোর হতে পারে না। চাইলে মুখের উপর উচিত জবাব দিতে পারে। হু। দিব্য থামিয়ে দিতে বলল, হয়েছে হয়েছে, এত প্রশংসা করতে হবে না। ড্রয়িং রুমে উপস্থিত নূরজাহান, শিরিন, নেওয়াজ আর শাহরিয়ার মির্জা। তামান্না নিজের রুমে ছিল। শিরিন সুলতানা স্বামীকে উদ্দেশ্য করে বলল, সময় নিয়ে অনুষ্ঠান করে বিয়ে দিলে ভালো হতো না? এভাবে লোকজন শুনলে কি বলবে? শাহরিয়ার মির্জা কিছু বলার আগেই নূরজাহান বেগম মুখ খুললেন। ম্লান মুখে আফসোস ঝরল কণ্ঠে। দুইটা নাতি আমার, তাদের বিয়ে নিয়ে কত আশা স্বপ্ন ছিল। বড় ধুমধাম করে অনুষ্ঠান করব, সকলকে দাওয়াত করে খাওয়াবো। ইয়া মাবুদ, অথচ দুইটা দাদুভাইয়েরই হুট করে বিয়ে হলো। একটা নাতিরও আমার স্বাভাবিকভাবে বিয়ে হলো না। চলবে।